সঙ্গীতা, একটা নতুন বছর শুরু হয়ে গেল, মানে দেখতে দেখতে নতুন ক্যালেন্ডার। একটা বছর আমরা একসঙ্গে সাংবাদিকতা করলাম, তোমার এখনো 1 বছর হয়নি যদি এই সংস্থায়। তো আমরা আরজিকরটা তো একসঙ্গে পুরোটা কভার করেছি, ঠিক কথা। তো সাংবাদিক হিসেবে এই আরজিকর আন্দোলনটাকে কীভাবে দেখো? মানে প্রায় অর্ধেক বছর ধরে এই আন্দোলনটা হয়েছে, আগস্ট থেকে আরজিকর আন্দোলনটা চলছে এবং এখনও আন্দোলন চলছে, বিচার প্রক্রিয়া চলছে, বিচারের দাবিতেই আন্দোলন চলছে এখন। তো একজন সাংবাদিকের চোখে তুমি আরজিকর আন্দোলনটাকে কীভাবে দেখো? আরজিকর আন্দোলন বলতে যেটা মনে পড়লো যে এই প্রথম, মানে আমার জ্ঞান হওয়ার পর আমি দেখেছি যে কলকাতায় এমন একটা আন্দোলন হচ্ছে, সেটা ন্যাশনাল মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া সবাই কভার করছে। আমরা যথারীতি এটা দেখি না, যেখানে বাংলার খবর আছে, সেটা একটা দেখার বিষয়। তাছাড়া ব্যাপক তোলপাড়, মানে সেটা ওইখান থেকে যারা প্রবাসী বাঙালি তারাও রীতিমতো, যে ক্যান্ডেল মার্চ থেকে শুরু করে উই ওয়ান্ট জাস্টিস, এরকম অনেক ভিডিও আমরা কিন্তু দেখেছি প্রবাসীদের নাড়া দিয়ে। তাছাড়া কিছু ঘটনা, ছোট ছোট ঘটনা, যেরকম একটা ঘটনার কথাই আমি বলি, যখন আমরা দেখেছিলাম দুটো চা দিও, ভাড়ে, হ্যাঁ ভাড়ে 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 আমাদের যখন ধর্মতলা ধর্না হচ্ছিল, তখন তো প্রত্যেক দিন ওই যে হাঙ্গার স্ট্রাইক হচ্ছিল, সাধারণ মানুষ আসছিল যথারীতি। আমরা তো হয়তো অনশন, হ্যাঁ, এবার আমরা তো পুরো টাইমটাই কাজ করছিলাম না, ওখানে বসেছিলাম, যখন খবর হচ্ছিল খবর করছিলাম। হ্যাঁ, পুজোর সময়টা এমন একজন মানুষ এসেছেন, উনি এসে বলছেন যে আমার স্বামী 2 বছর আগে মারা গেছেন, আমার ছেলে অ্যাক্সিডেন্টে 1 বছর আগে মারা গেছেন, আমার ছেলের নাম বাবু। তো আজকে আমি একা এসেছেন উনি নবদ্বীপ থেকে, যে আমি এখানে দেখতে এসেছি আমার বাবুর মতো অনেক বাবুরা আছে যারা এই লড়াইয়ে একেবারে সামনের সারি থেকে লড়াই করছে। তো আমি সেই বাবুদের আশীর্বাদ করতে এসেছি, যে মানুষটার কাছে কেউ নেই। আমরা বলি না সবসময় যে বয়স হয়ে গেলে একটা লাঠি চাই, একদমই এরকমই একটা ঘটনা। মানে ধর্মতলার যেটা তুমি বলছো যে অনশন হচ্ছিল, তখন বর্ধমানের মেমারি থেকে একজন বয়স্ক মহিলা, তিনি হাঁটতেও পারেন না, হুইল চেয়ারে বসিয়ে তার ছেলে এবং মেয়ে, তার সন্তান, তাকে নিয়ে এসেছে এবং তাদেরকে পুলিশও রাস্তায় মাঝে আটকেছিল। সেটা আমরা স্টোরি কভারও করেছিলাম, যে একজন মহিলা, যিনি বৃদ্ধা মহিলা, তিনি হাঁটতে পর্যন্ত পারেন না, তিনি হুইল চেয়ারে করে এসেছেন। এই যে আরজিকরের ডাক্তারদের আন্দোলন, ধর্মতলে তাদের অনশন, সেটাকে তারা ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানাতে এবং তাদেরকে আরও বেশি সাহস জোগানোর জন্য। এরকম একাধিক ঘটনা, মানে আমরা যখন একের পর এক রাত দখল কর্মসূচি হয়েছে, মানে এরকম আমার তো মনে হয় না যে মানে বাংলার যে রাজনৈতিক ইতিহাস, তাতে মানে কলকাতার বুকে দিনের পর দিন, শ্যামবাজারের বুকে মানুষ একেবারে জটলা পাকিয়ে আন্দোলন করছেন এবং সাংবাদিকরা সেটা একটা লাইন ছিল না আমাদের, পর রাত জেগে, যে আগে শহর মানে মিছিলে মানুষ খুঁজতো, এখন মানুষ মিছিল খুঁজছে, কোন মিছিলে যাবে প্রতিবাদের জন্য। এইরকম একটা সময়টা একটা তৈরি হয়েছিল এবং মানুষ ঘন্টার পর ঘন্টা মানে বাসে, মানে জ্যামের মধ্যে আটকে রয়েছে তার জন্য, একটা মিছিলের জন্য কোনো বিরক্তি নেই। হ্যাঁ, মানুষ অপেক্ষা করছে যে না, এটা মানে সবাই নির্বিশেষে, মানে সবাই আন্দোলনের পথে নেমেছিল। একটা দিক যদি বলি, মানে এটা অনেক বিতর্ক। তোমার কি মনে হয় এই আন্দোলনটা কোনোভাবে কি সত্যি রাজনৈতিক ছিল? এখন সাংবাদিকের চোখে তুমি বলবে একদম শুরু থেকে কিন্তু আমার তাই মনে হয়, মানে পরে মনে হয়েছিল যে কোথাও গিয়ে হয়তো একটা রাজনৈতিক মোড় নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, শুরুর দিকে কিরকম মনে হয়? শুরুর দিকে ভীষণ মনে হয়েছিল যে প্রাণবন্ত একটা আন্দোলন হচ্ছে, দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই একটাই কথা বলছে যে বিচার চাই। আচ্ছা, এটা কি তোমার মনে হয় না কখনো কখনো এই যে ঘটনাগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু রাজনীতিক একটা বড় আচ্ছা, অনেক ক্ষেত্রে কি তোমার মনে হয় না যে রাজনীতিকদেরও একটা বড় ভূমিকা থাকে কিছু কিছু বিষয়, যেগুলো আমাদের সামনে উন্মুক্ত করে দেওয়ার জন্য? কারণ আমি যদি আরজিকরের ঘটনাটার কথা বলি, যে নির্যাতিতা, তার বডিটা কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তার সঙ্গীরা, এবং তারপরে কিন্তু ওই যে পোস্টমর্টম, সেটার জন্য অনেক অনেক ঘটনা ঘটেছে, আমি অত বিস্তারে যাব না। এবং অগ্নিমিত্রা পল, আমি তখন আমার মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্যের মানে একদম দেহ শেষ যাত্রায় যাচ্ছে, আমি সেটাও কভার করছি। আর দুপুর থেকে শুরু হলো আরজিকরের বিষয়, আমি রয়েছি, ওখানে ছিলাম, যে দীনেশ মজুমদার ভবন রয়েছে ওখানে আমি ছিলাম, ওখানে তার দেহ সাহিত্য করার কথা ছিল। ঠিক, তো হঠাৎ করে একটা খবর এলো যে এরকম আরজিকরের এরকম কিছু একটা ঘটনা ঘটেছে এবং অগ্নিমিত্রা পল বিকেলবেলা
তিনি মানে বিজেপির নেত্রী জানো, তিনি প্রেস কনফারেন্স করবেন। তো এই যে বিষয়গুলোকে অনেক সময় কিন্তু রাজনীতিকরাও অনেকটা গুরুত্ব দেন বলে কিন্তু সেটা তারপরে সামনের সারিতে চলে আসে, মানুষ সেটাকে নেয়, মানুষ আন্দোলন করছে, অবশ্যই মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো অনেক সময় আমার মনে হয় রাজনীতিকদের ভূমিকাটাও একটা মানে অস্বীকার করা যায় না। হ্যাঁ, সেটা নিয়ে তো বারবার বিতর্ক হয়েছে, আমরা দেখেছি। এক পক্ষ বলেছে যে আমরা উদ্দেশ্য থাকতেই পারে যে আমি হ্যাঁ। এটার জন্য সরকার পক্ষের বিরোধিতা করব, বিরোধীরা বিরোধিতা করতে চাইবেই, এটা খুবই ফ্যাক্ট। আজকে যদি তৃণমূল শাসক দল না থেকে বিরোধী থাকতো, তারাও সেটা বিরোধিতা করতো। যখন বাম আমলে তারা তো দিনের পর দিন বিভিন্ন ঘটনার বিরোধিতা করেছে তৃণমূল, তো এটা খুবই ফ্যাক্ট, মানে তারা করবেই। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আমি যদি বলি যে রাজনীতিকদের একটা ভূমিকা থাকে বিভিন্ন বিষয়গুলো কিন্তু সামনে আনার। তুমি আরো একটা জিনিস কভার করেছিলে, যদিও বা আমি তখন কাজের জগতে ছিলাম না, আচ্ছা, তাই? আমি সাধারণ মানুষ হিসেবে সেখানে ছিলাম। সেটা হচ্ছে যে রাত দখল। হ্যাঁ হ্যাঁ, তো রাত দখল তুমি কিভাবে, মানে এই যে একটা জনগণ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিল, এবং আমার মনে আছে সারাদিনের পর ক্লান্ত সবাই যখন বাড়ি ফেরে টিভিতেই খবরটা দেখতে স্বচ্ছন্দ বোধ করে। আমি কিন্তু সেখানে মাকে জোর করে টেনে নিয়ে গেছিলাম যে চলো আমাদের আজকে রাত দখলে নামতে হবে। তুমি সাংবাদিক হিসেবে নেমেছিলে, কীরকম এক্সপিরিয়েন্স, মানে কি? সাংবাদিক হিসেবে ফার্স্ট অফ অল আমি একটা ঘটনাও বলতে চাইবো। রাত দখলের কর্মসূচি সেদিন মানে আরজিকরের সামনে, এবং সেদিনই মানে প্রথম যেদিন রাত দখল ছিল 14ই আগস্ট রাতে, সেদিন কিন্তু আরজিকরে হামলাও হয়েছিল। হ্যাঁ, ঠিক কথা। মানে পুলিশের কাঁদানে গ্যাস ছোড়া, ব্যাপকভাবে সাংবাদিকরা ভাঙচুর তো হলো, তারপর সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, মানে কাঁদানে গ্যাসে চোখ নাক জ্বলে যাওয়া, শ্বাস না নিতে পারা। আমাদের আরেক সাংবাদিক আরজি করেছিল, সে সেটা মানে সামনে থেকে সেটা মুখোমুখি হয়েছে। আমি সেদিন ছিলাম যাদবপুরে খাবার। এবারে তুমি জানো যে আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করি, তো আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেই বিভিন্ন জায়গায় যেতে হয়। মানে সেদিন আমি নিজেই একটা খারাপ ঘটনার শিকার হয়েছিলাম। রাত দখল কাভার করতে যাচ্ছি আমি যাদবপুর, ট্রেনে করে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে যাদবপুর যাবো। এবার আমার ক্যামেরা পার্সনের সঙ্গে সাধারণত আমি এইভাবেই আলাপটা করি, যে কারণ ও যেহেতু বেলঘুরিয়া থেকে আমি ওঠে, আমি দমদম থেকে উঠি, যে শিয়ালদাতে আমরা দেখা করে নেবো, শিয়ালদা থেকে সাউথের দিকে ট্রেন ধরবো। আমি একটু কামরায় উঠেছি, মানে আরও দু একজন ছড়িয়ে ছিটিয়ে, যেহেতু রাত তখন 10টা বাজে, 9টা 10টা এরকমই বাজবে, তো ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন ছিল। একজন লোক মানে পুরুষ, সে ক্রমাগত এত বাজেভাবে আমার দিকে তাকাচ্ছিল, সেটা মানে আমার মনে হতো যে আমি কি গিয়ে ডাইরেক্ট তাকে কিছু বলবো, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি বলবো। এবং বারবার আমার এটা ফিল হচ্ছিল যে মানুষ রাত দখলের আন্দোলন করছে, দিনের পর দিন এই সকল বিভিন্ন আন্দোলন হয়ে চলেছে, এগুলোর প্রতিবাদ হয়ে চলেছে, কিন্তু আলটিমেটলি মানুষ এবং আমাদের মানে অপরাধীরা তো আমাদের মধ্যেই রয়েছে। তো তারা কি কোথাও গিয়ে বিষয়গুলো নিয়ে সচেতন হচ্ছে? তারা কি ভুল ঠিকের মধ্যে পার্থক্যটা বুঝছে? আমরা কিন্তু কে কোন দৃষ্টিতে তাকাচ্ছে, কে কিভাবে স্পর্শ করছে, আমরা খুব ভালো করে বুঝতে পারি। তো ওই তাকানোটা আমার একদম ভালো লাগেনি এবং আমার খুব অস্বস্তি বোধ হয়েছিল। সেদিন আমি এটা খুব ফিল করতে পেরেছিলাম যে রাত দখল তো হচ্ছে, কিন্তু আদতেই কি একটু রাত হলেই আমরা কি এই শহরে সেফ? রাতের পর রাত তো আরজি করার সময়, এই যে গত 5 মাস ধরে কম রাত দখল কর্মসূচি আমরা কাভার করেছি, তো হয়তো কোথাও গিয়ে এত মানুষ রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল বলে আমরাও সাহস করে সাংবাদিকতাটা করতে পারি। কারণ হলে কোথাও গিয়ে আমাদেরও হয়তো একটা ভয় কাজ করে যে ওখানে যাব, রাত হয়ে গেছে, এতটা এটা করবো, আমাদের উপরে তো কোনো কিছু তো হতেই পারে। সেখানে কিন্তু আন্দোলনের যারা মুখ ছিল কার্যত, হ্যাঁ, তাদেরকে ঘিরে কিন্তু প্রথম থেকে একটা পজিটিভ ভাবনা, পজিটিভ একটা সার্কামস্টেন্সেস তৈরি হয়েছিল। তারপর কিন্তু গিয়ে কিছু নেগেটিভ কথা তুমি শুনেছো নিশ্চয়ই, ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে। তো সেই অভিজ্ঞতার কথা যদি কিছু তুলে ধরো। তুমি প্রথমে বলো না, তুমি কীরকম মানে এটা নিয়ে অভিজ্ঞতা শিকার হয়েছো? আমি প্রথমে যারা আন্দোলনের মুখ ছিল তাদের এটা বলবো যে ধৈর্য, কারণ আমি এরকম সিচুয়েশন দেখি রাজনৈতিক বলে প্রশ্ন করার পরও ইনফ্যাক্ট এই যে প্রকৃতির সঙ্গে লড়াই, এই যে আমরা বলছি না যে তখন কিন্তু বর্ষাকাল যখন ওনারা দিনের বেলা খটখটে একদম মানে বাঁশ বেঁধে টেরপল খাটিয়েছিলেন, এবং হচ্ছে এই রোদ বেরোচ্ছে, অঝরে বৃষ্টি হচ্ছে, কারেন্ট অফ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু টেরপল থেকে জল সরাতে হচ্ছে, তারপর আবার গিয়ে ওই বৃষ্টিতে ভিজে কিন্তু স্লোগান দিচ্ছে। এই যে সময়গুলো, এবং স্বাস্থ্য ভবনের সামনে
ঝমঝমে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যার ঘুম পেয়েছে সে ওই মেঝেতেই টেরপলের উপর ঘুমিয়ে পড়েছে। ডেডিকেশনটা মানে দেখার মতো ছিল। ঠিক কথা, পাখা তুলে নিয়ে চলে যাওয়া হলো যখন স্ট্যান্ড ফ্যানগুলো, হাত পাখা এসে এক ব্যাগ হাত পাখা দিয়ে গেছে। তখন বন্যা কাভারে আমি গেছিলাম তখন, ঠিক কথা, শহরের বাইরে ছিলাম। তোমাকে আমি যেহেতু বেশি করে ওটা আমি তোমাকে ওখানে বললাম ওখানে যাও, এক ব্যাগ হাত পাখা কেউ দিয়ে গেছিল যাতে ফ্যানগুলো চলে যাচ্ছে গরমে ছেলে মেয়েগুলোর কষ্ট না হয়। বন্যার সময়ও কিন্তু ডাক্তাররা ক্যাম্প করেছিল বিভিন্ন জায়গায়। হ্যাঁ ঠিক ঠিক একদম, কিন্তু মানে শুধু যে শহর অভয়া ক্যাম্প, আমরা অভয়া ক্লিনিকের কথা ভুলে যাচ্ছি বলতে ওখানে। তো সাংবাদিক হিসেবে তাহলে এই আর্যিকর আন্দোলনটা তুমি কিভাবে দেখছো? সফল, ব্যর্থ, রাজনৈতিক, অরাজনৈতিক? কোথাও না, ওই আমরা একটা কথা শুরু থেকে বলেছিলাম, একটা কোয়েশ্চেন ছোট ছোট করে উঠছিল যে সময়ের সঙ্গে কোথাও গিয়ে হারিয়ে যাবে না, তো সব আন্দোলন তো শুরু হয় সময়ের সঙ্গে হারিয়ে যায়, এইটাও কোথাও গিয়ে না একটা সময়ের সঙ্গে হারিয়ে গেল। এখন আমার যেটা মনে হচ্ছে না, জোর করে আন্দোলনটাকে জিয়ে রাখার চেষ্টা হচ্ছে আসলে, আদতেই আমার কোথাও জোর মনে হয়েছে না। আসলে আমরা যদি কোনো কিছুর মানে একটা বড় কিছু মানে বলে না গুড থিংস টেক টাইম, হ্যাঁ হ্যাঁ ঠিক। তো নন্দীগ্রাম, সিঙ্গুরের মতো ঘটনাগুলো যদি বলি, সন্দেশখালী রয়েছে, হ্যাঁ ওটা সন্দেশখালীর মতো ঘটনা, তোমার বড় বড় ঘটনা যদি বলি, আমরা যদি সত্যি একটা জিজ্ঞাসা করি যে এর শেষ কোথায়, বা কামদুনির মতো ধর্ষণ কাণ্ডের কথা যদি বলি যে এর মানে সমাপ্তিটা ঠিক কোথায়, সমাপ্তিটা কি কোথাও গিয়ে না তুমি সমাপ্তি খুঁজে পাবে। হয়তো সে কিছু কিছু আন্দোলন হয়তো শেষ হয় না, কোথাও গিয়ে হয়তো ওই ইতিহাস ফিরে ফিরে আসার মতো, শেষ হয়েও হইল না শেষ এরকমভাবে থেকে যায়, কিন্তু তার একটা রেশ থেকে যায়। নন্দীগ্রাম, সিঙ্গুরের মতো ঘটনাগুলো বাম সরকারকে ফেলে দেওয়ার একটা অন্যতম একটা কারণ ছিল। তো অনেকেই কিন্তু অনেক বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যেটা আসলে হয়তো তৃণমূলের শেষে শুরু হতে পারে। এবং আমি এ প্রসঙ্গে আসছিলামই যে একটা হাসপাতালে একজন ডাক্তারের মানে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনা, সেখানে বারবার সরকারকে আক্রমণ এবং সরকারেরও সেটা গায়ে মাখা মানে সেই অভিযোগগুলো। তো তুমি কতটা মনে করো এটা সরকারের বিরোধী আন্দোলন কি ছিল, সরকার বিরোধী আন্দোলন এখনো কি আছে? হ্যাঁ, কারণ কোথাও গিয়ে না একটা তিলোত্তমার সাথে সাথে একটা সিস্টেম চেঞ্জের কথা কিন্তু বারবার উঠে আসছিল। শুধু সেটা আমি দেখছিলাম যে যারা এই প্রফেশনে রয়েছে তারা বাদে কিন্তু সাধারণ মানুষ সেই কথাগুলো বলার চেষ্টা করছিল। আলটিমেটলি একটা কথা সিস্টেম চেঞ্জের কথা চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, কোথাও গিয়ে তোমার মনে হয় যে সেই সময় এবং সদ্য ওই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বাংলাদেশের, এবং সেটার কি একটা রে সেখানে পড়েছিল যে হাসিনা সরকারের যদি এভাবে পতন হতে পারে, হ্যাঁ হ্যাঁ এখানেও হতে পারে, কারণ ওইভাবে তো স্লোগানও উঠছিল। ইনফ্যাক্ট শাসক দলেরই অনেকে বলেছিল যে বাংলাদেশ ভাবছে নাকি যে চেয়ার থেকে টেনে নামিয়ে দেওয়া যাবে, এই সরকার কিন্তু এত সহজে টলবে না, এরকম মন্তব্য আমরা কিন্তু শাসক দলের পক্ষ থেকে পেয়েছিলাম। এবং আর্যিকর আন্দোলনের একটা অন্যতম দিক তুমি যদি দেখো, খোদ মুখ্যমন্ত্রী মিছিল করলেন, মানে এটাও বোধহয় মানে ভারতের ইতিহাসে এরকম আছে কিনা আমার। ইনফ্যাক্ট আমরা নন্দীগ্রামের সময় যে একটা শব্দ ভীষণ শুনতাম বুদ্ধিজীবী সমাজ, সেই বুদ্ধিজীবী সমাজ বলতো যে মারা গেছে, মোমবাতি নিয়ে খুঁজতে হবে, আবারও কিন্তু সেই বুদ্ধিজীবী সমাজকে আমরা আর্যিকরের সময় পেয়েছি। সত্যি বুদ্ধিজীবী কারা, এই নিয়ে অনেক বিতর্ক আছে, সেসব তো আছে, কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর রাস্তায় নামা মিছিল করাটা যেটা বলছেন, যেটা নিয়ে ব্যাপক বিতর্ক, অনেক আসলে অনেক হাস্যকর লেগেছে অনেকের, যে আসলে উনি কার কাছে বিচার চাইছেন? মানুষ তো ওনার কাছে বিচার চাইছে, ওনার সরকার, পুলিশ প্রশাসন উনি পুলিশ মন্ত্রী, মানে উনি কার কাছে বিচার চাইছেন? এবং অনেকগুলো অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ বিভিন্ন দিক হয়েছে ওনার জন্য, যে তারপর সিবিআইয়ের দাবিটা করা হলো। তিনি নিজেও বললেন যে এক সপ্তাহ দেখি, পুলিশ না করতে পারলে সিবিআইকে দিয়ে দেবো। তারপরে স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টই মামলাটা নিয়ে নিল এক গুরুত্ব বুঝে, এবং তারপরে সিবিআইয়ের মানে তদন্তের জন্য দাবি করা, সত্যি সিবিআই দেওয়া হলো, এবং তাতে কিন্তু একটা সুবিধে হয়ে গেল মানে রাজ্য সরকারের। তিনি পরবর্তীকালে বলতে পারলেন তো যে সিবিআই জবাব দাও, এখন সিবিআইয়ের উপরেই সমস্ত দায়ভার চাপিয়ে দিতে খুব সহজ হয়ে যাচ্ছে। কারণ যে রাজ্য পুলিশ যে একজনকে গ্রেপ্তার করেছিল, সে একজনই গ্রেপ্তার হয়েছে, আর কেউ তো গ্রেপ্তার হয়নি, চার্জশিটে আর করা হয়নি। এবং যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে সঞ্চিত ঘোষ এবং তোমার অভিজিৎ মণ্ডল টালা থানার,
তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করতে পারেনি বলে তাদের জামিন হয়ে গেছে। তো এরকম বিভিন্ন বিষয় রয়েছে। আমার তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, কি মনে হয় বলো তো, যে সময়ের সঙ্গে বলি না আমরা বইয়ের ওপর ঝুলে পড়ে যাই, ঘটনাটাও কি তেমন হবে? আসলে বিষয়টা কি হচ্ছে, আমি বারবার যখন দেখলাম যে এই সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডলের জামিন পেয়ে যাওয়ার পর আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি, অফ ক্যামেরা অন ক্যামেরা, তাদের মধ্যে আমি একটা হতাশা দেখেছি। তারা জানে, সবটাই জানে, এবং এই যে বিভিন্ন দুর্নীতি, তারা সবটাই জানে যে দুর্নীতি হচ্ছে, তারা জানে অন্যায়টা হয়েছে, কিন্তু তারপরেও না তারা কোথাও গিয়ে একটা হতাশা কাজ করছে। তারা আর কী বলবে, তারা আর কী বা করতে পারে? তারা তো সর্বাত্মকভাবে চেষ্টা করলো প্রতিবাদ করার, আন্দোলন করার, রাস্তায় নামা, কোথাও গিয়ে যেন তাদের মধ্যে এটা একটা তৈরি হচ্ছে যে প্রতিবাদ করে আন্দোলন করে হয়তো কিছু হয় না, এটা তৈরি হয়েছে। এবং মানুষের এই হতাশাটা খুব খারাপ জিনিস। মানে মানুষের যদি বিচার ব্যবস্থার প্রতি, সরকারের প্রতি আস্থা হারিয়ে যায়, এবং মানে আমি যদি ভোট বাক্সের কথা বলি, মানে এই আরজিকর আবহের মধ্যেই তো উপনির্বাচন 6টা জায়গায় হলো, 6টা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, বোল্ড আউট যাকে বলে সবে, এবং মাদারিহাট যে কেন্দ্রটায় কখনো তৃণমূল জেতেন সেটাই পর্যন্ত জিতে গেল। তো ম্যাসিভ জয়। তো মানে সবটাই আসলে মানুষের হাতে, আবার হয়তো মানুষের হাতে নেইও, সব কিছু ম্যানিপুলেশনের খেলাও হতে পারে। কোথাও গিয়ে মানুষ হয়তো অসহায়, মানুষ হয়তো বুঝতে পারছে না, মানুষ হয়তো দিক দেখছে, সত্যিই ঠিক জানি। সাংবাদিকরাও অনেক সময় অবাক হয় প্রশ্নের উত্তর থেকে, এবং আমরা তো খুবই নবীন সাংবাদিক, মানে আমাদের শুরু কোথাও, আমাদের তো ভাগ্যের ব্যাপার যে আমরা এত বড় বড় ইস্যু কভার করতে পারছি। আজকে সন্দেশখালির মতো ঘটনা কভার করেছি, আরজিকরের মতো ঘটনা, লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে ঘুরে বেড়েছি, বিভিন্ন পঞ্চায়েত নির্বাচন কভার করেছি, সেই সময় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিস্ফোরণের ঘটনা, সেগুলো কভার করেছি, যেগুলো খুবই তো। এবং আমি আরেকটা ঘটনা হলো জয়নগরের ঘটনা, একটা গ্রাম পুরো পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনা যে দলুয়াখাকি গ্রাম, এরকম বিভিন্ন বড় বড় ঘটনা আমরা কভার করতে পেরেছি। বকটুই ভুলে যাই, হ্যাঁ বকটুই, খুব বড় বড় ঘটনা। মানে এটা আমাদের ভাগ্য যে আমরা এত কম সময়ে সাংবাদিকতার শুরুতেই আমরা এত বড় বড় ঘটনা কভার করতে পেরেছি, মানে বড় বড় ইস্যু আমরা কভার করতে পেরেছি। সাংবাদিকের চোখে আমার এটাই মনে হয়, মানে আমার আমি একজন সাংবাদিক হিসেবে এটাই বলবো যে কোথাও গিয়ে আরজিকর আন্দোলন মানুষের মনে হয়তো হতাশা সৃষ্টি করছে। এখনও অনেকেই চেষ্টা করে যাচ্ছে আন্দোলনটা চালিয়ে নিয়ে যাওয়ার, বিক্ষিপ্তভাবেই বলবো, আমি শব্দটা ইউজ করবো, কারণ সেইভাবে কিন্তু মানুষ আর রাস্তায় বেরোচ্ছে না। আমি এরকম মানে আন্দোলন মিছিল এখনও কভার করছি যেখানে 10-15 জন হয়তো রাস্তায় মিছিলে অংশগ্রহণ করছে। তো কোথাও গিয়ে হতাশার জায়গা তৈরি করছে। যদি ন্যায় বিচার পায় আরজিকরের নির্যাতিতা, আমরা সবাই চাইছি যে তিনি ন্যায় বিচার পান, তাহলে কিন্তু মানুষের আশা আবার ফিরবে, মানুষ হয়তো আবারও সরকার বিচার ব্যবস্থার প্রতি হয়তো ফিরতে পারে। তোমার কি মনে হয়? একেবারে আমারও তাই মনে হয়।